জাংকুক আরাম করে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই মুখে ঠান্ডা জলের ফোঁটা এসে পড়ে। একটু চোখ মুখ কুঁচকে নেয়, আবারও ঘুমায় জাংকুক, কিন্তু আবার একইভাবে জলের ফোঁটা এসে মুখে পড়ে। জাংকুক একটু বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু আবারও সে একই কাজ হয়। এবার জাংকুক রেগে উঠে বসে আর পেছন ফিরে তেকে কিছু বলতেই যাবে, কিন্তু তেকে দেখে থমকে গেছে। তে একটা জামদানি শাড়ি পরে ভেজা চুলগুলো সামনে নিয়ে টাওয়াল দিয়ে শুকাচ্ছে। আয়নাতে তেকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখে হালকা কাজল আর পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়েছে। তেকে দেখে হা করে বসে আছে জাংকুক। তে জাংকুকের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। তে আরো একবার নিজের চুলটা ঝাড়লো, আর যার জন্য জাংকুকের মুখে আবার জলের ছিটা পড়তেই জাংকুকের ঘোর কেটে যায়। এত হা করে দেখার কি আছে? আমি তো তোমারই, চাইলে কাছে এসে টাচ করে দেখতে পারো, আমি কিন্তু কিছু মনে করব না। তের কথা শুনে জাংকুকের গা জ্বলে গেল। বেড থেকে নেমে তের কাছে গিয়ে তাকে নিজের দিকে ঘোরায়, দেয়ালের সাথে পিন করে রাগী চোখে তাকায় তার দিকে। নিজেকে কি বিশ্ব সুন্দরী মনে করো তুমি? আমি তো মনে করি না, কিন্তু তুমি যদি মনে করো আমি কিচ্ছু বলবো না। আর এমনিতেও প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে তার ওয়াইফ মিস ওয়ার্ল্ড হয়, সেই দিক থেকে দেখতে গেলে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করাটা খারাপ কিছু না, তাই না? তুমি কি বলো? নিজের মুখটা না বন্ধ করো, তুমি আর বিশ্বের সুন্দরী হবে? হ্যাঁ, রাস্তার কুকুরও তোমার থেকে ভালো দেখতে। হতেই পারে, কারণ ওরা কুকুর আর কুকুররা তো কিউট হয়, কিন্তু আমি তো মানুষ, তাই না? তাই জন্য তোমার লজিকটাও এদিক দিয়ে ঠিকই আছে। তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। তাহলে বলছেন কেন? আমি তো আপনাকে জোর করিনি কথা বলার জন্য। নিজে আগে এসে আমার উপর রাগ দেখাবে আর আমি বললেই দোষ। হ্যাঁ দোষ। বাদ দাও, শাড়ি কেন পরেছ? তে এক ভ্রু উঁচু করে বলে, কেন, পরলে কি কোনো প্রবলেম আছে? আমি জানি তুমি শাড়ি কেন পরেছ। তুমি যাই করো না কেন, আমি কোনো দিনও তোমাকে ভালোবাসবো না। আমি শুধু লিসাকে ভালোবাসি। কিছুদিন যাক, তারপরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর দেখি তুমি কি করো। এত সহজ নাকি ডিভোর্স দেওয়া? আমি যতদিন বেঁচে আছি ততদিন তো আমি তোমাকে ডিভোর্স দেব না। তাহলে তোমাকে মেরে আমি ডিভোর্স নিয়ে নিব, কিন্তু ডিভোর্স তো আমি নেবই। চেষ্টা করে দেখতে পারো। আর যদি তুমি সত্যিই আমাকে মেরে ফেলে ডিভোর্স নেবে, তাহলে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার হবে, কারণ নিজের ভালোবাসার হাতে কতজন মরার সৌভাগ্য পায় বলো? তুমি না একটা অসহ্য। জাংকুক তেকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে ওয়াশরুমে চলে যায়। তেও জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে বলে, সময় আসলে ঠিক দেখা যাবে তুমি কি করবে। ভালোবেসে কাছে টেনে নেবে, নাকি আমাকে শেষ করে দিয়ে ডিভোর্স নেবে? কারণ আমি যতদিন বেঁচে আছি ডিভোর্স তো তুমি পাবে না। ডাইনিং টেবিলে বসে খবর পড়ছে মিস্টার নামজুন, আর মিসেস জিন খাবার তুলে দিচ্ছে তার প্লেটে। এবার পেপারটা রেখে খাওয়া শুরু করো, না হলে লেট হয়ে যাবে। নামজুন বলে খবরের কাগজটা সাইডে রেখে একটু ব্রাউন রাইস আর চিকেন কারি মুখে দিল। তারপর খাবারটা তাড়াতাড়ি ফিনিশ করে মিসেস জিনকে বলে, বাহ, আজকের খাবারটা তো অনেক ভালো হয়েছে। তোমার হাতের রান্না বলে মনেই হচ্ছে না। উফ, খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও ঠিক এভাবে রান্না করতো। তোমার মাই তো রান্না করেছে এটা। মিস্টার নামজুন জিনের কথার মানে বুঝতে না পেরে অবুঝের মতো তাকিয়ে আছে। জিন হাজবেন্ডের এমন রিয়াকশন দেখে হালকা হেসে ফেলে। তখনই এন্ট্রি নেয় জাংকুক। চেয়ারে বসতে বসতে হাসি মুখে গুড মর্নিং বলে বাবা মাকে। তারাও দুজন একসাথে গুড মর্নিং জানায় তাকে। জিন প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, তুই কি কোথাও যাচ্ছিস জাংকুক? হ্যাঁ মম, হসপিটালে। এটুকু বলে খাবার খেতে শুরু করে জাংকুক। না, তুই কোথাও যাবি না। আরে সবে সবে তোদের বিয়ে হলো, কোথায় একটু ঘুরতে যাবি, হানিমুনে যাবি তা না, বাবু এখন কাজে যাবে। কোথাও যাবি না তুই, আমি এটা বলে দিলাম। জাংকুক খাবার খাওয়া বন্ধ করে জিনের দিকে তাকায়। নো মম, আমাকে যেতে হবে, ইম্পর্টেন্ট আছে। আর যেখানে আমি ওকে নিজের বউ বলে মানি না, সেখানে হানিমুনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
জিন কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলে, দেখো মম, তোমার কথা শুনে আমি ওই মেয়েকে এখানে রেখেছি। এবার তুমি প্লিজ আমাকে আর কিচ্ছু বলো না, না হলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। 2 বারও ভাববো না। এখন আসছি, বাই। জাঙ্কুক টেবিল ছেড়ে উঠে বাড়ি থেকে বের হয়ে যায়। জিন চুপচাপ ছেলের কথাগুলো হজম করলো। স্ত্রীর এরকম অবস্থা দেখে নামজুন কথা ঘুরিয়ে বলে, জিন, তুমি কিন্তু বললে না এত সুন্দর খাবারটা কে বানিয়েছে। জিন কিছু বলার আগে রান্নাঘর থেকে আওয়াজ আসে, আমি। কিচেন থেকে বের হয়ে তে এসে নামজনের পাশে দাঁড়াই। তুমি বানিয়েছ? এটা কি সত্যি? মিসেস জিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নামজুন সাথে সাথে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। আমি আসছি জিন, তুমি নিজের খেয়াল রেখো। নামজুন চলে যেতে নিলেই তে তারপর তাতকে দাঁড়ায়। নামজুন তের দিকে তাকিয়ে দেখে তে ওর দিকে নিজের হাত পেতে কিউট ফেস করে দাঁড়িয়ে আছে। কি চাই তোমার? এভাবে আমার পথ কেন আটকেছ? শাশুড়ি আম্মা বলেছে বিয়ের পরের দিন বাড়ির নতুন বউকে খাবার বানিয়ে খাওয়াতে হয়, আর খাবার ভালো লাগলে বৌমাকে তার প্রাপ্য দিতে হয়। তো এবার দিন আমার প্রাপ্য। নামজুন একটু ধাতস্থ হয়ে জিনের দিকে তাকায়। জিনও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমি তো এমনিতেই বলেছিলাম, আমার তো একদমই ভালো লাগেনি। চিকেন তো এখনো কাঁচা কাঁচা ছিল, ঠিক মতো কষানোও হয়নি। এরকম রান্না কেউ করে নাকি? আচ্ছা তাই নাকি? আমার তো মনে হলো তুমি আমাকে বললে তোমার খাবার খেয়ে নিজের মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। তাহলে আমি যা শুনলাম সেটা কি ভুল? নামজুন এবার ঘাবড়ে গিয়ে বলে, আরে ওটা তো আমি জাস্ট এমনি কথার কথা বলেছিলাম, কিন্তু আমি তো বিশ্বাস করে নিয়েছি। এবার চুপচাপ তেজা চাইছে ওকে দিয়ে দাও। এটা গুন্ডামি হচ্ছে নাকি? দুজনে একটা টিমে আর আমি একা। নিজের নাটক বন্ধ করো আর তাড়াতাড়ি দিয়ে হসপিটালে ছোট। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বশুর আর শাশুড়ির ঝগড়া দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। মিস্টার নামজুন তেকে হাসতে দেখে বলে, এই তুমি হাসছো কেন? হ্যাঁ, খুব মজা লাগছে শ্বশুর শাশুড়ির ঝগড়া দেখতে, তাই না? তে কিছু বলতেই যাবে তার আগে জিন ঝাড়ি দিয়ে বলে, এই ওকে বলছো কেন? কথা আমার সাথে হচ্ছে আর রাগ ওকে দেখাচ্ছ। এখন যদি তুমি প্রাপ্য দিয়ে হসপিটালে না যাও, তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। কেন, কি করবেন শাশুমা? জিন এবার হাজব্যান্ডের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, বাড়ি থেকে বার করে দেব যতক্ষণ না প্রাপ্য দেবে, না একে আর না এর ছেলেকে, কাউকে ঢুকতে দেব না বাড়িতে। জিনের কথা শুনে নামজন অবাক। একটা ছোট্ট প্রাপ্য না দিলে এত বড় শাস্তি? ঠিক আছে তাই হবে, কিন্তু আমি প্রাপ্য দেব না, বাড়ির বাইরে থাকবো, তাও ভালো। জিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, হ্যাঁ আমি জানতাম না তুমি এত কিপটে। শেষমেশ আমি একটা কিপটেকে ভালোবেসেছি, লজ্জা হচ্ছে আমার। এই তুমি এসব কি বলছো? এতদিন আমার সাথে থেকে এখন আমাকে কিপটে বলছো? কত? হ্যাঁ কত টাকা চাই বলো? তুমি এক্ষুনি বলো, আমি দিচ্ছি। সত্যি দেবে? নামজুন একটু অ্যাটিটিউড দেখিয়ে বলে, হ্যাঁ দেব, বলো কত টাকা চাই। জিন আর তে দুজনেই খুশি হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। বলো তে, কত টাকা প্রাপ্য চাই তোমার? আমার তো টাকা চায় না শাশুমা। অবাক হলো মিসেস জিন। তাহলে? শুধু শ্বশুর বাবার থেকে দেওয়া চাই। তের কথা শুনে নামজুন তার দিকে তাকায়। কি দেবেন না আমাকে এইটুকু প্রাপ্য? মিস্টার নামজুন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তে সালাম করে। তুমি অনেক বড় হও, অনেক উন্নতি করো, আর আমার ছেলের যোগ্য বধূ হও। মনে মনে এই দোয়াটা করলেও মুখে বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না, এবার উঠো। তে উঠে পড়তেই মিস্টার নামজুন চলে যাচ্ছিল, তখনই জিন তাকে আটকায়। আবার কি হলো? প্রাপ্য? প্রাপ্য তো দিয়েই দিলাম, আবার কি প্রাপ্য? না, এবার আমার প্রাপ্য চাই। কি, তোমারও আবার প্রাপ্য চাই জিন? তা নয় তো কি, আমিও তো এই বাড়িতে এত বছর ধরে কাজ করছি, তোমাকে আর তোমার গুণধরকে সামলাচ্ছি, তার পরিবর্তে এবার আমার প্রাপ্য চাই। আমি কিচ্ছু জানি না। জিন কিউট ফেস করে কথাটা বলে। তে জিনকে হা করে দেখে যাচ্ছে। এই ব্যক্তিটা যে একজনের মা ভাবতেই পারছে না। জিনের কথা শুনে মিস্টার নামজুন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বলো তোমার কি চাই? ছোট বাচ্চার যেমন একটা ইচ্ছে পূরণ করেছি, এবার বড় বাচ্চারও একটা ইচ্ছে পূরণ করি, বলো। এই তুমি কি মিন করতে চাইছো? কিছু না, তুমি বলো কি চাই। বেশি কিছু না, জাস্ট তোমার ক্রেডিট কার্ডটা চাই। ক্রেডিট কার্ড নিয়ে তুমি কি করবে? খুব খিদে পেয়েছে গো, তাই খাবো। খিদে পেলে মানুষ খাবার খায়, ক্রেডিট কার্ড কে খায়?
আর তুমি সত্যি ক্রেডিট কার্ড খাও, আমাকে আগে কখনো বলনি কেন? এই, তোমার না লেট হচ্ছিল, তাড়াতাড়ি দিয়ে ফটো এখান থেকে। নামজনের কিছু না বলে চুপচাপ ক্রেডিট কার্ডটা বের করে দিয়ে চলে যায়। নামজন চলে যেতেই তে জিনকে জিজ্ঞেস করে, শাশুমা তুমি এটা কি করলে? শ্বশুর বাবা মনে হয় রাগ করেছে। তুমি এত ভেবো না মামনি, তোমার বাবা এরকমই, সবসময় কিছু হলেই মুখটা অমন করে নেয়। তাই তুমি ওর কথা ছাড়ো, আর চলো আমরা দুজন শপিং করতে যাই। আজকে না মা, আজকে আমার একটা কাজ আছে, অন্য কোনো দিন যাব। আচ্ছা, তোমার যখন কাজ আছে বলেছো, ঠিক আছে, তাহলে পরে একদিন যাব। ওকে, তাহলে এখন আমি বার হচ্ছি। সাবধানে যাবে মা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, ওখান থেকে বের হয়ে যায়, আর জিন ভেতরে চলে যায়। একজনকে দড়ি দিয়ে বেঁধে উপরে তুলে রাখা আছে, আর কিছু লোক নিচে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে অনবরত মেরেই যাচ্ছে। এবার লোকগুলো থামলো আর বলে, তুই সত্যিটা বলবি নাকি আমরা আবার শুরু করব? কোনটা? তোরা যতই চেষ্টা কর না কেন, আমি কিচ্ছু বলবো না, তোরা আমাকে মেরে দিলেও বলবো না। আচ্ছা, তাহলে তোকে জমালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। সবাই একসাথে বলে ওঠে আর বিশ্রীভাবে হাসতে থাকে। ওটা তো বলতে পারবো না, কিন্তু তোদের আমি জমালয়ে পাঠানোর আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে সবাই পেছনে ঘুরে তাকালো, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছে না। তারপর একে অপরের দিকে তাকালো। এবার ছেলেটার দিকে তাকিয়ে দেখে ছেলেটা হাসছে। তুই একটু পরে মরবি, সেই খুশিতে হাসছিস বুঝি? আমি মরবো কি জানি না, কিন্তু তোদের মরার সময় ঘনিয়ে এসেছে, এজন্য আমি হাসছি। কেননা ভি চলে এসেছে। ভি? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু লোক ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। হঠাৎ করেই একটা গুলি এসে একজনের মাথা বরাবর লাগলো, আর সেই লোকটি ওখানেই লুটিয়ে পড়লো। এবার সবাই ভয়ে একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কিন্তু আবারও একটা গুলি আসলো আর একজন আবারও লুটিয়ে পড়লো। এই কে রে? সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে লুকিয়ে কি নিজের সাহস দেখাচ্ছিস? যদি মায়ের ছেলে হয়ে থাকিস তাহলে বাইরে আয়। মায়ের ছেলে না, আমি মায়ের মেয়ে। ভি কথাটা বলতে বলতে ভেতরে ঢুকলো। তে এবার ওই লোকগুলোর সামনে এসে দাঁড়ায়। নে, চলে এসেছি তোর সামনে, বল কি বলবি তুই? তুই ভি? হ্যাঁ, আমিই ভি। আরে তোরা সবাই দেখ, ভি কোনো ছেলে না, এ তো একটা মেয়ে। তা বেবি গার্ল, তুমি বুঝি আমাদের মারবে? তার আগে আমরাই তোকে মেরে গুম করে দেব। কিন্তু আগে তোকে একবার টেস্ট করি, তোর যে ফিগার, উফ, একবার না টেস্ট করলেই নয়। তোরা কি বলিস সবাই? ছেলেটার কথায় সবাই চিল্লিয়ে হ্যাঁ বলে আবারও হাসতে শুরু করে। তে অনেক শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলো মামনি, যাবে আমাদের সাথে এক রাত কাটাতে? তে বাঁকা হেসে বলে, কেন না, তোদের শরীরের এমন জ্বালা মেটাবো যে কোনোদিনও শারীরিক সম্পর্ক করার আগে 100 বার ভাববি। আচ্ছা, তা কি করবে বেবি গার্ল? গার্ড? সাথে সাথে সবাই ভেতরে চলে আসে, কিছু না বলেই গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ে। তে একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, রাত কাটাবে, এবার জমের কাছে গিয়ে রাত কাটা। তোমরা ওকে দেখো আর হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করো, আমি বাড়ি যাচ্ছি। ওকে ম্যাম। তে ওখান থেকে চলে গেল, আর গার্ডরা ওই লোকটাকে নামিয়ে হসপিটালে ভর্তি করলো। রাত 10:30। বাড়ি যেতে যেতে তেল লেট হয়ে গেছে। ততক্ষণে জাংকুক আর আরএম বাড়ি চলে এসেছে। তে বাড়ি এসে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নেমে খাবার টেবিলে বসতে জাংকুক জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? গিয়েছিলাম কিছু কাজে। সেটাই আমি জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? ও বলছে তো ও কাজে গিয়েছিল। তাহলে ওকে বারবার জিজ্ঞেস কেন করছিস? সবে বাড়ি এসেছে, সারাদিন মনে হয় কিছু খায়নি, আগে ওকে কিছু খেতে দে। কিন্তু মা, আমি তো শুধু এটুকু জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিল, এবার কি এটাও জিজ্ঞেস করা আমার অপরাধ? আচ্ছা, তুমি তো আমাকে নিজের স্ত্রী হিসেবে মানোই না, তাহলে আমি কোথাও গেলে তোমার কি প্রবলেম? তা আমার জানতে হবে না তুমি কোথায় গিয়েছিলে? বিশ্বাস তো নেই, হয়তো কোনো ছেলের সাথে হোটেলে। কথা শেষ করার আগে তে চিৎকার করে ওঠে, মুখ সামলে কথা বলুন মিস্টার জাংকুক। টেবিল ছেড়ে উঠে অনেক রাগে তে কথাটা বলে। জাংকুকও তাড়াতাড়ি টেবিল ছেড়ে উঠে পড়ে। কেন, না করার কি আছে? তোমার মতো মেয়ে তো সবকিছু করতে পারে, তাহলে এই কাজটা না করার কি?
কথা শেষ করার আগেই তে জোরে জাংকুকের গালে চড় বসিয়ে দেয়। তারপর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। জাংকুকও রেগে নিচের রুমে চলে যায়। এখন রাত 12টা। জাংকুক নিজের রুমে বসে একটা বই পড়ছে। হঠাৎ করেই তার রুমে তার মা প্রবেশ করে। মাকে দেখে জাংকুক বই রেখে উঠে দাঁড়ায়। বেশ চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মা, তুমি এখন আমার রুমে? কোনো দরকার হলে আমাকে বলতে, আমি চলে আসতাম। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? কটা বাজে দেখেছিস? মেয়েটা গেল তো গেল, এখনো বাড়ি আসলো না। সেদিকে খেয়াল আছে তোর? তুই তো বেশ আরাম করে দেখছি বই পড়ছিস। মম, তোমার কোনো দরকার হলে বলো। ওই মেয়ের ব্যাপারে আমি একটা কথাও শুনতে চাই না। দেখো, হয়তো কোনো ছেলের সাথে। জাংকুক নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই জিন জাংকুকের গালে চড় বসিয়ে দেয়। ছি জাংকুক, তুই এসব কথা বলছিস? একটা মেয়ে এত রাতে বাইরে রয়েছে, কোথায় তাকে খুঁজতে যাবি তা না, তুই এখানে তাকে নিয়ে এত বাজে সমালোচনা করছিস। আমার তো ভাবতেই অবাক লাগছে। তুই আমার জাংকুক, যাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি। কারণ আমার জাংকুক তো এমন ছিল না। শোন, আমি তোকে বলে দিচ্ছি, যদি তের কিছু হয়ে যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জিন রেগে বের হয়ে গেল। জাংকুকও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর আর কিছু না ভেবে গাড়ির চাবি নিয়ে বার হয়ে গেল। গাড়ি নিয়ে চারিধারে তেকে খুঁজছে জাংকুক, কিন্তু কোথাও তেকে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? বাড়ি থাকতে তো শান্তিতে থাকতে দেয় না, আবার এখন বাড়ির বাইরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না। আল্লাহ জানে কবে জানি আমি মেয়ের থেকে শান্তি পাবো। বিরক্ত হয়ে গাড়ি চালাতে চালাতে জাংকুক কথাগুলো বলছিল আর তের নাম ধরে ডাকছিল। জাংকুক তেকে ফোন করেছে, কিন্তু পায়নি। আস্তে আস্তে রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। জাংকুক হন্য হয়ে তেকে খুঁজছে। হঠাৎই জাংকুক নিজের গাড়ি থামিয়ে গাড়ির উইন্ডো থেকে বাইরে তাকালো। দূরে গ্রেভিং এরিয়ার কাছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির লাইট অন করা, তাই জন্যই বোঝা যাচ্ছে। জাংকুকের কেন যেন মনে হচ্ছে তে ওখানেই আছে। গাড়ি থেকে নেমে গ্রেভিং এরিয়ার দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল কেউ একজন একটা গ্রেভের ওপর বসে ড্রিঙ্কস করছে। জাংকুক তাড়াতাড়ি সেদিকে গেল আর দেখলো এটা আর অন্য কেউ না, তে। তে একজনের কবরের ওপর বসে ড্রিঙ্কস করছে আর কি সব আবল তাবল বলছে। আমি এনাকে খুঁজছি আর এই ম্যাডাম এখানে বসে বসে গলা ঠান্ডা করছে, এই জন্য মম আমাকে এত কথা শোনালো। আর ইনি দেখো, এনার যেন কোনো চিন্তাই নেই, নিজে তো মজায় থাকবে আর বাকিদের টেনশনে ফেলবে যত সব। জাংকুক বিরক্ত হয়ে তের কাছে যায়। তের হাত ধরে ঝাটকা মেরে বোতলটা কেড়ে নিল। বোতল কেড়ে নিয়েতে তে একটু রেগে যায়, মুখ উঁচু করে বলে, আরে কে রে? কার এত বড় সাহস আমার হাত থেকে বোতল কেড়ে নিস? তুই জানিস আমি কে? আমি জানি তুমি কে, আবার তোমাকে নতুন করে জানার আমার কোনো ইচ্ছে নাই। আরে তুই তো পুরো আমার জাংকুকের মতো দেখতে, একদম তার মতো। বলেই তে জাংকুকের কাছে ছুটে গেলে জাংকুক একটু সরে দাঁড়ায়। আরে জাংকুক, তুমি সরে যাচ্ছ কেন? তুমি প্লিজ যেও না। আমি সত্যি বলছি, আমি কোনো ছেলের সাথে ছিলাম না। আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না। তে, তুমি বাড়ি চলো, মম তোমার জন্য টেনশন করছে। আর তুমি আমার জন্য চিন্তা করছো না? তুমি আমার কেউ না যার জন্য আমি চিন্তা করব। মম বলেছে বলে আমি এসেছি, না হলে আসতামও না। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো আমাকে নিজের কিছু মনেই করো না, তাহলে আমি যেখানে থাকি তোমার যায় আসবে না। তে, এখন চলো এখান থেকে। না, আমি যাব না, আমি আজকে এখানেই থাকবো আমার ঠাম্মির কাছে। তুমি যাও, আমার শাশুমাকে বলবে আমি কাল সকালে বাড়ি যাব। তোমার ঠাম্মি মানে? ওই দিকে। সে একটা কবরের কাছে গিয়ে তার উপর শুয়ে পড়ে। এই যে, এটা আমার ঠাম্মি, 2 বছর আগে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তুমি জানো, আমি অনেক করে ঠাম্মিকে বলেছিলাম আমাকে সাথে করে নিয়ে যাও, কিন্তু নিয়ে গেল না। যদি আজকে আমার ঠাম্মি আমাকে সাথে করে নিয়ে যেত তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। কেন চলে গেলে তুমি? দেখো না, তোমার নাতনিকে কেউ ভালোবাসে না, সবাই তেকে দূরে সরিয়ে দিচ্ছে। তুমি প্লিজ আসো না, তোমার তেকে নিয়ে যাও। তোমার তেজে একা হয়ে গেছে ঠাম্মি, তুমি প্লিজ ফিরে আসো। কথাগুলো বলে তে কান্না করতে শুরু করে আর জাংকুক অবাক চোখে তেকে দেখছে। জাংকুক কোনোদিনও তেকে এভাবে দেখেনি। কেন জানি না ভেতর ভেতর জাংকুকের ইচ্ছে হচ্ছে তের সাথে কি এমন হয়েছে যার জন্য তে এমন হয়ে গেছে।
কি তের রহস্য সেটা জাঙ্কুকে জানতে ইচ্ছে করছে, আর সেটা তের দাদু ছাড়া কেউ ভালো বলতে পারবে না। জাঙ্কুক মনে মনে ছক কষছে, কালকেই সে তের দাদুর কাছে যাবে, কিন্তু এখন তেকে নিয়ে যেতে হবে। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে দেখে তে কবরটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে তেকে কোলে তুলে নিজের গাড়ির কাছে গেল, আর নিজের পাশের সিটে অনেক যত্ন করে বসিয়ে দেয়, আর নিজের ড্রাইভিং সিটে বসে একবার তের দিকে তাকায়। তারপরে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়।